আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাঙালি নারীর মন পূর্ণ করা শখ, আহ্লাদ ও স্বপ্নে। নারী মানেই সৃষ্টি, সৃষ্টি মানে গড়া। সৃষ্টিকর্তা নারীকে তেমনভাবেই গড়েছেন, তাদের মধ্যে বরকত দান করেছেন, দিয়েছেন নসীব মায়া ও মমতা। এজন্যই সংসারে নারীর ছোঁয়া ছাড়া সংসার পরিপূর্ণ হয় না, সুখ সমৃদ্ধির স্পর্শন লাগে না। পুরুষ যত বড়ই বাড়ি বানাক, নারীর মতো করে সেই বাড়িতে মায়া ঢালতে পারে না, যত্নে সাজাতে পারে না। নারীর অনুপস্থিতিতে দামি দামি আসবাবপত্র যেন লোকাতে পারে না শূন্যতার ভাব। এজন্য বলে পুরুষ বাড়ি গাড়ি যতই করুক, নারী ছাড়া তারা অসম্পূর্ণ। আজ মাসের 17 তারিখ মঙ্গলবার, রাত বাজে 2:30। কয়েক বছর পরে এই মুহূর্তে দেশের মাটিতে পা রাখলেন নীলুফা ইয়াসমিন। এক বুক কষ্ট, মান অভিমান নিয়ে দেশ ছেড়েছিলেন। আজ সব অভিমানের রেশ ভুলে ফিরে এসেছেন। তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন শাহজালাল এয়ারপোর্টে। একজন গিজগিজ করছে, কিছুক্ষণের মধ্যে আরেকটা ফ্লাইট ল্যান্ড করবে, সে তার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ওনার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে রেদন, কুহু আর রূপক। তাদের তিনজনের আবার ঝগড়া লেগেছে। ঝগড়ার কারণ অজানা, তবে ঝগড়া হচ্ছে তিনি ভালোই বুঝতে পারছেন। লং জার্নির পথে তিনজনের গুজর গুজর শেষ হয়নি। এত কিসের গল্প উনিও খুঁজে পান না। আগে রেদন এত কথা বলতো না, বিয়ের পর তার কাজ কৌকে খোঁচানো। মেয়েটাকে না খোঁচালে যেন শান্তি পায় না সে। তবে এই ব্যাপারটা তিনি পজিটিভ হিসেবে নেন। স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি, দুষ্টু মিষ্টি অভিমান থাকা ভালো, এত সম্পর্ক সহজ থাকে। তাদের ঝগড়া করতে দেখে উনি এগিয়ে গেলেন, তারপর ধমকে তাদের ঝগড়া থামিয়ে হন করে সামনে হাঁটা ধরলেন। ওনাকে যেতে দেখে তারও এগিয়ে এলো। আতিকুর রহমান কিংবা রিমি কেউই জানে না আজকে ওনারা আসবেন। আগামীকাল রিমির জন্মদিন, মূলত ওকে সারপ্রাইজ দিতেই এভাবে আসতে হয়েছে। আর এই দুষ্টু বুদ্ধিটাও কুহুর। বুদ্ধিটা সবার পছন্দ হয়েছে দেখেও চলে এসেছেন। গত মাসে রূপকের সঙ্গে ওনার আসার কথা ছিল, কিন্তু গন্ডগোল পাকিয়েছিল কুহু। বাসায় নাকি একা থাকতে পারবে না, আবার রেদনকে ছাড়া সে আসবে না। এত বলে বুঝিয়েও লাভ হয়নি। ওদিকে রেদন প্রজেক্টের কাজ না সেরে কোথাও যেতে পারতো না। কুহু এটা শুনতেও নারাজ। রূপককেও ছাড়বে না সে। আবার মায়ের অসুস্থতার কারণে মায়ের কাছেও যাবে। তার কথা পুরো পরিবারকেই তার লাগবে। এই নিয়ে দুদিন কান্নাকাটি ঝগড়া যেহেতু করেছে। অগত্যা বইয়ের যেতে রেদনকে প্রজেক্টের কাজ শেষ করে আসতে হয়েছে। এই সময় নীলুফা ইয়াসমিন ওনার সব সেল করে দিয়েছেন, বাসা ভাড়া দিয়েছেন। বাসাটা সেল করে দিতে পারতেন, কিন্তু দেননি, কারণ রেদন যাওয়া আসা করবে। বছরে একবার হলেও কুহুর চেক আপ করাতে যাবে তারা। তাছাড়া রেদনের হাতে গড়া নিজস্ব অফিস রয়েছে। বর্তমানে অফিসের ভার বিশ্বস্ত ম্যানেজারই দেখবে। দেশে বসে রেদন সবকিছু সামলাতে পারবে। এছাড়া তার অফিসের আরেকটি ব্রাঞ্চ দেশে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সে। যেহেতু সপরিবারে বাংলাদেশে স্থায়ী হবে, তাই এই সিদ্ধান্ত। এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু সারপ্রাইজের ঠেলায় তারা কাউকে না জানিয়ে আসায় গাড়ি পাঠায়নি কেউ। এত রাতে গাড়ি পাবে কোথায়? তারপর রূপক তার বাসার ড্রাইভারকে আসতে বলল। উনি শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছেন। জ্যাম পেরিয়ে সময় নিয়ে ড্রাইভার এলে তারা রওনা দিল আতিকুর রহমানের বাসার দিকে। ড্রাইভারের পাশে রূপক, আর বাকি তিনজন পেছনের সিটে। চলছে গাল গল্প। কুহু জানালা দিয়ে মুখ বের করে শ্বাস নিচ্ছে। কতদিন পর সে আপন আপন ঘ্রাণ। এটাই বুঝি দেশের ঘ্রাণ, মাটির ঘ্রাণ, মায়ের ঘ্রাণ। কত শান্তি! এই শান্তি ভিন দেশে পায়নি। তার কাণ্ডে নীলুফা ইয়াসমিন ধমকালেও শুনল না। মনটা চনমনে হয়ে আছে তার। ভকাগুলো মধুর শোনালো। সে ভেতর ভেতর অস্থির। কখন তার মায়ের কাছে যাবে, মাকে জড়িয়ে ধরবে, মা ঘ্রাণ শরীরে মাখবে, মায়ের হাতের আদর মাখা খাবার খাওয়াতে খাওয়াতে ফোন টিপা নিয়ে বকা। এতদিন দেশের বাইরে থেকে আদর পেতে মনের তৃষ্ণা যেন বেড়েই চলেছে তার। কালই যাবে মায়ের কাছে। হঠাৎ তাকে দেখে বাবা মা নিশ্চয়ই চমকে যাবে, খুশিতে হাসতে হাসতে কেঁদে দিবে। মনে মনে এসব ভেবে কুহু কোনো মতে নিজেকে সামলে রাখল। আতিকুল রহমানের বাড়ির মেইন গেট খুলে তাদের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করছে। রেদনকে দেখে ঘুম চালানো চোখে দারুণ বিস্ময় নিয়ে তাকিয়েছিল। তারপর তাকে কিছু বলতে হয়নি, তার আগে গেট খুলে দিয়েছে। কুহু আর চোখে নীলুফা ইয়াসমিনের দিকে তাকালো। ওনার অনুভূতি বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারল না সে। এই নারী কঠিন ধাঁচের, তার মনে কখন কি চলে বোঝা মুশকিল। সে রেদনের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে আফসোস করে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ পরনে লাল বেনারসি নেই, গা ভর্তি গহনা নেই, বিয়ের সাজ নেই। এই ছিল কপালে? তার কথা শুনে নীলুফা ইয়াসমিন মুচকি হাসলেন। তাকালেন ছেলের দিকে। রেদনের দৃষ্টি ফোনের দিকে। কুহুর কথা শুনলেও সে মায়ের সামনে কোনো জবাব দিল না।
তবে সময় মতো জবাব দেওয়ার জন্য প্রস্তুত রইল। ঘড়ির কাঁটা এখন 3-এর ঘরে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণে রিমি শুয়ে শুয়ে তামিল মুভি দেখছিল। মুভিটা এই নিয়ে 5 বার দেখছে। ভীষণ পছন্দের মুভিটা। কিন্তু এত রাতে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে সে উঠে বসলো। বাংলাদেশে চুরি হয়, কিন্তু চোরমশাই গাড়ি নিয়ে চুরি করতে আসবে না নিশ্চয়ই। তাহলে কে এলো? সে লাইট অন না করে বেলকনিতে গিয়ে দেখে গাড়ি থেকে রূপক নামছে। এরপরেই নামলো রেদান, কুহু আর তার মা। তিনি আশপাশ তাকিয়ে দেখছেন। কতদিন পর ওনাদের দেখেই রিমি চট করে ব্যালকনির লাইট জ্বালিয়ে ভাইয়া বলে চেঁচিয়ে উঠল। তার কণ্ঠস্বরে যেন আনন্দটা ঝরে পড়ছে। তার চিৎকারে সবার দৃষ্টি গেল রিমির দিকে। ততক্ষণে রিমি বাবা বাবা করে ডেকে দৌড়ে নামছে সিঁড়ি বেয়ে। এত রাতে মেয়ের ডাক শুনে চট করে উঠে পড়েছেন আতিকুর রহমানও। তিনিও দ্রুত পায়ে বেরিয়ে এসে দেখে মেয়ে দরজা খুলে দিচ্ছে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখলো কুহু দাঁড়িয়ে আছে, তার পেছনে রেদন আর রূপক। তিনি আরও ভালো করে তাকালেন। নীলুফা ইয়াসমিনকে না দেখে সামনে এগিয়েও গেলেন। ছলছল চোখ আর হাসি মুখে তাদের 3 জনকে তিনি জড়িয়ে ধরলেন, কুশল বিনিময় করলেন। এরপর ভেতরে প্রবেশ করিয়ে পেছনে তাকিয়ে কাউকে না পেয়ে ভেজা ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলেন, নীলু আসলো না? রেদন নিশ্চুপ। তবে কুহু মন খারাপ করে মাথাটা নিচু করে নিল। তারপর বিষাদে ভরা সুরে বলল, মা আসবে না, আসতেই চেয়েছিল। ফ্লাইটের আগ মুহূর্তে অসুস্থ হওয়ার কারণে আমাদের পাঠিয়ে দিল। বললেন সুস্থ হলেই নাকি আসবেন। আতিকুর রহমানের মুখটা হঠাৎ যেন চুপসে গেল। দুশ্চিন্তার ছাপ পড়ল ওনার কপালে। রেদন আর রূপক কুহুর দিকে তাকিয়েছে। রিমি মুখ টিপে হাসছে। সে বাইরে মাকে দেখেছে আর কুহু পণ্ডিতি করে তার মাকে বাইরে রেখে এসেছে, তাও জানে। আতিকুর রহমান ওনার কাজের লোক রাজুকে ডেকে দ্রুত নাস্তা পানির ব্যবস্থা করতে বললেন এবং দ্রুত রুমগুলো দেখিয়ে দিতে বললেন। রেদনরা আসবে জানার পর থেকে উনি প্রতিদিন বাড়ি পরিষ্কার করান। রুমগুলো ডেকোরেটও করিয়েছেন নতুনভাবে। তবে যার আগমনের জন্য এত কিছু, সেই এলো না দেখে মন ভার হয়ে গেছে। উনি পকেট থেকে ফোন বের করে নাম্বার বের করতেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতেই কেউ বললেন, ভাগ্য করে ডামা কুইন পুত্রবধূ পেয়েছি। আমাকে বাইরে দাঁড় করে রেখে অভিনয় করা হচ্ছে। সুপরিচিত কণ্ঠ শুনে উনি ঘাড় ঘুরিয়ে তাকালেন। সঙ্গে সঙ্গে ওনার মুখ থেকে মন খারাপের রেশটুকু হারিয়ে গেল। ফুটে উঠল উৎফুল্লপূর্ণ এক চিলতে তৃপ্তির হাসি। প্রিয় মানুষের আগমন বুঝি এমনই হয়। প্রিয় কারো আগমনে কর্পূরের ন্যায় উবে যায় মন খারাপের রেশ। আনন্দে ঝুমঝুম ঝরে ওঠে চারিপাশ। বয়স বাড়ে দেহের, মনের বয়স বুঝি একই রকমের থাকে। ওনার মুখভঙ্গি হঠাৎ পরিবর্তনের দৃষ্টিটুকু মন ভরে দেখল উপস্থিত থাকা রেদনরা। বুঝে নিল অনেক কিছুই। নীলুফা ইয়াসমিন ভেতরে প্রবেশ করে আশেপাশে দেখলেন। এটা ওনার সংসার। উনি নিজে হাতে সাজিয়েছিলেন এই বাড়ি, ঘরদোর, এবং এই সংসার হারিয়েছিলেন কিছু বছর আগে। চলে যেতেও বাধ্য হয়েছিলেন। পুরনো কথাগুলো মনে করে ওনার ছলছল চোখ ছলছল করে উঠল। বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে আসতে চাইল। ওনার কষ্টটুকু বুঝে আতিকুর রহমান বললেন, তোমার জন্য এতদিন এই বাড়িটা সামলে রেখেছি। এবার তোমার এই বাড়ি, তোমার সংসার বুঝে নাও তুমি। আমি এসবের মধ্যে থাকতে চাই না। হাঁপিয়ে গেছো? তোমাদের অনুপস্থিতিতে আমি শূন্য। শূন্যতাকে পূর্ণতা করতে তোমার দায়িত্ব তুমি বুঝে নাও। নীলুফা ইয়াসমিন হাসলেন। রেদন উঠে দাঁড়ালো। সে ক্লান্ত, তার রেস্ট প্রয়োজন। রেদনে দেখে কুহু, রূপক, রিমিও উঠে দাঁড়ালো। তারা হই হই করতে করতে উপরে চলে গেল। তারা বড় হয়েছে, বুঝতেও শিখেছে অনেক কিছুই। তাই এই মুহূর্তে ওনাদের একা ছেড়ে দিয়ে তারা চলে গেল। তাদের কাজ এখানে শেষ। দোতলায় এসে রেদনকে রুম দেখিয়ে দিল রিমি। এই রুমটাতেই আগে রেদন থাকতো। বিশাল বড় রুমটা সাজানো হয়েছে তার পছন্দের উপর ডিপেন্ড করে। রেদনের পছন্দ হলো রুমটা। বিছানা দেখে কুহু শুতে যাবে অমনি তাকে থামিয়ে দিল রেদন। ট্রলি থেকে ড্রেস বের করে তাকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। বাধ্য হয়ে কুহু গনগন করতে করতে চলে গেল। তা দেখে রিমি তাকালো রূপকের দিকে। সে আজ এখানেই থাকবে, তাই তাকে গেস্ট রুম দেখাতে নিয়ে গেল। রূপক গেল রিমির পিছু পিছু। রিমি তাকে গেস্ট রুম দেখিয়ে আসতে যাবে, তখনই হ্যাচকা টানে তাকে রুমে ঢুকে দরজাটা আটকে দিল রূপক। কটমট করে তাকিয়ে রইল রিমির আদুরি মুখের দিকে। আকস্মিক কাণ্ডে রিমি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হাতে ব্যথাও পেয়েছে। তাকে এভাবে তাকাতে দেখে রূপক দূরত্ব বজায় রেখে বলল, সমস্যা কি তোমার? আমার সমস্যা? আমি কখন বললাম আমার সমস্যা? আমার মেসেজ সিন করছো না, কল ধরছো না, সব কিছু থেকে ব্লক। কি করেছি আমি? কিসের শাস্তি দিচ্ছে এভাবে? অপরাধটা কি আমার? আপনি তো সেদিন বললেন অভ্যাস জিনিসটা খুব খারাপ, এজন্যই তো কথা বলা বন্ধ করে দিয়েছি। আপনার তো খুশি হওয়ার কথা, শুধু শুধু রেগে যাচ্ছেন কেন? কেন বলেছিলাম এটাও মনে আছে নিশ্চয়ই। মনে থাকবে না কেন? খুব মনে আছে। আসলে আপনি ভয়ে আছেন, আমার প্রতি দুর্বল হয়ে যাওয়ার ভয়, বন্ধুর কাছে খারাপ হওয়ার ভয়, বোনের সংসারে অশান্তি লাগার ভয়। এজন্য আমাকে এখন এড়িয়ে যেতে চাইছেন। ইনডিরেক্টলি বোঝাতেও চেয়েছেন আমি যেন কথা না বলি, যোগাযোগ না করি। আমি এখন তাই তো করছি। আমি আপনার চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি।
একথা বলে রিমি দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে গেল, আর রূপক তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অভ্যাসের নাম মায়া। জঘন্যতম বলার কারণ বিচ্ছেদ যন্ত্রণা, বুক পাচরের অদৃশ্য চলন, শূন্য শূন্য ভাব, মায়ারূপী একতরফা ভালোবাসার যন্ত্রণা দ্বিগুণ। কাউকে বলা যায় আর না ভোলা যায়, কিংবা সহ্য করা যায়। একা একা তর্পানোই যেন ভবিতব্য, যন্ত্রণাময়ী নিয়তি। মনে মনে উক্ত কথাটি আওড়াতে আওড়াতে রিমি প্রস্থান করেছিল, আর তার যাওয়ার দিকে তাকিয়ে রূপক হাসল। এই হাসির মানেই অস্পষ্ট। সে হয়তো হাসির কারণ মুখ ফুটে বলতে পারবে না সে মায়াতে আটকে গেছে। প্রতিদিন কথা বলতে বলতে রিমি তার অভ্যাসে পরিণত হয়েছে, আর সেই অভ্যাসটাই পরিণত হয়েছে মায়ারূপে। মায়ারূপটা কখনো ভালোবাসা হয়ে ধরা দেবে, নাকি ভালোবাসার আরেক রূপ মায়া? না, এসব নিয়ে ভাবলে তার চলবে না। কিছু কিছু জিনিসকে দূরে রাখাই মঙ্গল। এসব ভেবে রুমের দরজা আটকে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ল। ক্লান্তি চেকে ধরেছে সর্বাঙ্গে, অথচ চোখে এক ফোঁটাও ঘুম নেই। মনে অশান্তি। চোখের সামনে ভাসছে কারো অভিমানী মুখ, অভিমানে পূর্ণ করা কারো মায়াবী চোখ। সে এক বুক অশান্তি নিয়ে তাকিয়ে রইল ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে। ভাবতে লাগলো তার মনের একান্ত কিছু কথা, যে কথাগুলো সে সর্বদা লুকিয়ে রাখতে প্রস্তুত। কিন্তু সেটাও হচ্ছে না, কারণ মন তার কথা শোনে না, বারণ শোনে না, বাধা মানে না। কেন শুনে না তাও জানে না। তবে মনের ওপর প্রচণ্ড বিরক্ত সে। মনটা কেন নিষিদ্ধ কারো মায়াতে আটকাবে? পৃথিবীতে মেয়ে ছিল না, নাকি কারো মন কানা? শেষে কিনা প্রেম নিয়ে উপদেশমূলত কিছু লেকচার দিতে গিয়ে সেই কিনা হোঁচট খেলো তার প্রতি। ছি ছি, হৃদয় জানলে কি হবে? তাকে নিশ্চয়ই জুতো পেটা করবে। এজন্যই কারো ব্রেকআপ হলে আগ বাড়িয়ে জ্ঞান দিতে যেতে নেই। সে ভেবেছিল মেয়েটার জন্য সদ্য প্রেমিক হারালো, একটু সময় দিক, কথা বলুক, মিশুক, এতে যদি ছোট মেয়েটার মন ভালো হয়। হাসে, মেয়েটাকে হাসা দিয়ে গিয়ে এখন সে প্রেম নামক ফাঁসিতে ঝুলছে। না পারছে মরতে, আর না পারছে সত্যিটা মেনে নিতে। তাছাড়া রিমি ছোট মানুষ, সে কিভাবে দুর্বল হলো তার প্রতি? তার যাই বলুক, রিমির আবেগদয়ী এসবের মূলে সঙ্গে সমান দায়ী সে নিজেও। তারা কথা বলা শুরু না করলে জল এত গড়াতো না, আর না অশান্তি নিয়ে দিনরাত পার করতে হতো। মনে মনে এসব ভেবে সে তার ফোন থেকে নিজেও রিমিকে ব্লক দিয়ে রাখলো, যাতে রিমি ব্লক আনব্লক করলে তাকে মেসেজ দিতে না পারে। ফোন নাম্বার রাখলো ব্ল্যাক লিস্টে। পাগলের সঙ্গে পাগলামি করলে চলবে না। সে মানুষ, তারও মন আছে, অনুভূতি আছে। সেই সঙ্গে এটাও স্মরণে রাখতে হবে বন্ধুর কথা, অসুস্থ বোনের কথা। বোনের জন্য সব করতে পারবে, সদ্য গড়ানো অনুভূতিকে গলা টিপে হত্যা করতেও পারবে। এতদিন পর বোন সুখের মুখ দেখেছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এত সব বাধা পেরিয়ে রেদনের হাত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা দুজন দুজনকে ভালোবাসতেও শুরু করেছে। এই মুহূর্তে তার আর রিমির কথা সবাই জানলে তাদের সম্পর্কে আঘাত আসতে পারে, যেটা ভাই অথবা বন্ধু হয়ে সে কখনো চায় না। কষ্ট হবে হোক, তবুও এমন কিছু করবে না যেখানে বোনের দিকে আঙুল ওঠে। এসব নানান কথা ভেবে রূপক শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে দাঁড়িয়েও গেল। ঠান্ডা পানি মাথা বেয়ে শরীর ভেজাতে লাগলো, আর সে তার নেট্টচোড়া বন্ধ করে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। এভাবে সেকেন্ড গেল, মিনিট গেল, এরপর এক ঘটনা পার হলো। শরীরও ঠান্ডা হয়ে এলো, অথচ বুকে জ্বালা পোড়া এক চুলো কমল না, এক চুলো না। ওদিকে রেদন রূপককে কবার কল দিয়েও রেসপন্স পেল না। সে নিজেও গিয়ে নক করলো, তবুও সাড়া পেল না। তাই কাজের ছেলেটাকে বলল চলে যেতে। রূপক বোধহয় ঘুমিয়ে পড়েছে। লং জার্নি করে ক্লান্ত ছিল, শোয়া মাত্রই ঘুম। জেগে থাকলে এতক্ষণ সাড়া দিত নিশ্চয়ই। রেদনের কথা শুনে ছেলেটা চলে গেল, আর রেদন গেল তাদের রুমে। কুহু সদ্য ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে ট্রের সামনে বসে মিষ্টি খাচ্ছে। তার ভীষণ ক্ষুধা লেগেছে। এখন ছটপট কিছু না খেলে হাত পা কাঁপতে শুরু করবে। কড়া পাওয়ারের মেডিসিন খায়, এজন্যই হয়তো। তখন রেদন এসে রুমের দরজা আটকে কুহুর চুলের তোয়ালে খুলে চুলগুলো মুছে দিল। কুহু কিছুই বলল না। কী বা বলবে, যার কাজ সেই করছে। এমনটা যে রেদন এই কাজটা প্রথম করছে, বিয়ের পর থেকেই করে এবং স্বেচ্ছায় করে। কুহু খেতে খেতে রেদনের মুখেও এটা ওটা তুলে দিল। রেদন খেলো। খেতে খেতেই কুহুর ভেজা চুল ড্রায়ার দিয়ে শুকোনোর ব্যবস্থা করলো। এরপর তারা শুয়ে পড়ল। হঠাৎ কুহু রেদনের মুখপানে তাকিয়ে বলল, স্থায়ীভাবে দেশে তো চলে এলাম, তাই না? এখন থেকে তো এখানেই থাকবো। বলছিলাম যে আপনি আবার কলেজে জয়েন করেন। তারপর আবার কি? সেটাই তো তুমি বলবা। অনেকের মতে আপনি টিচার হিসেবে পারফেক্ট। আপনি যখন চলে গেলেন সবাই আপনাকে খুব মিস করেছিল। তারা চাচ্ছিল আপনি ফিরে আসুন। অনেকের মতে? তা আপনার মতে আমি কি পারফেক্ট টিচার ছিলাম? আমার অভিজ্ঞতা খুবই বাজে, তাই আমার মত জানানো যাবে না। তবুও বলুন শুনি।
সত্যি বলবো? বলুন। রাগ করা যাবে না কিন্তু। ওকে। আমার মতে টিচার হিসেবে আপনি খুব খুব খারাপ। অ্যাটিটিউডওয়ালা, ভাবওয়ালা, শুধু শুধু মারতেন, ধমকাতেন, দাঁড় করিয়ে রাখতেন। আমার মতে আপনি একজন ছি মার্কা টিচার। আমি অ্যাটিটিউডওয়ালা, ভাবওয়ালা, ছি মার্কা? এইভাবে বলছেন কেন? আশ্চর্য তো, এজন্যই তো সত্যি বলতে চাইনি। কত বড় সাহস আমাকে বলে আমি নাকি ভাবওয়ালা? বেশ করেছি। শুনতে চাইলেন কেন? আর পরিচয় হওয়ার ঘটনা ভুলে গেছেন, নাকি তার পরের কাহিনীগুলো ভুলে গেছেন? কোনটা? তোমার মনে আছে সেসব কথা? আছে তো। সত্যি মনে আছে? আছে তো। আপনাকে প্রথমে ভুল ঠিকানা দিয়েছিলাম, সত্যি বলতে দুষ্টুমি করে কাজটা করেছিলাম, খুব আনন্দও পেয়েছিলাম। তারপর কলেজে গিয়ে দেখি আপনি আমার ক্লাস টিচার। এরপর থেকেই মরার ওপর ফায়ার ঘা শুরু হয়েছিল। কোনো মতে কলেজ থেকে ফিরে বাসায় এসে দেখি আপনি আমার বাসাতেই সাহেবের স্টাইলে বসে আছেন। পরে শুনলাম আপনি ভাইয়ার বন্ধু। একের পর এক একটা বাঁশ খেলাম, গাল থাপড়ে তওবা করলাম, এমন দুষ্টুমি আর করব না। ভাইয়াকে যদি বলে দেন, এই নিয়েও খুব চিন্তায় থাকতাম। এখানেই থামিনি ব্যাপারটা। পরে শুনলাম আপনি নাকি আমাদের বাসায় থাকবেন এবং আপনার কাছে আমাকে পড়তে হবে। তখন আমার অবস্থা হয়েছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তখন আমার এক একটা দিন ছিল বিপদের। কত ভয়ে ভয়ে যে থাকতাম। এত ভয়ের কারণ কি? শুধু শুধু মারলে ধমকালে ভয় লাগবে না? 2 হাতে মেরে কি অবস্থা করেছিলেন মনে নেই? পাষাণ লোক একটা। বেশ করেছি। ওই রকম কিছু আমার নজরে এলে আবার মায়ের খাবে। মায়ের উপর মার, কোনো কথা হবে না, আগে মায়ের তারপর কথা। যারা যারা পড়া পারেনি তাদের এত জোরে মেরেছিলেন না, আমাকে শুধু ওই রকম পাষাণের মতো মেরেছিলেন। কেন মেরেছিলাম আন্দাজও করতে পারোনি তাই না? কেন আবার পড়া পারিনি তাই মেরেছিলেন? না, মেরেছিলাম ভি বেল্ট সরার কারণে। একবার নয়, বেশ কয়েকবার সেম কাজ। আর বলতেও পারছিলাম না কিছু, তাই ওভাবে মেরে রাগ মিটিয়েছিলাম। বড় হয়েছেন, বুঝতে হবে অনেক কিছু, তাই না? আজকে আসল ঘটনা জেনে কুহু ড্যাব ড্যাব করে রেদনের মুখের দিকে তাকিয়ে রইল। তাকে এভাবে তাকাতে দেখে রেদন তার নাক টেনে দিয়ে হাসল। কুহু তখন ভুরুকুটি করে বলল, আপনি আসলেই লুচু মার্কা। আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আপনার চোখ কেন আমার ওই দিকে? হ্যাঁ, লজ্জা লাগে না স্টুডেন্টের দিকে ওভাবে তাকাতে? স্টুডেন্ট যদি দেখানোর মতো করে রাখে তাহলে আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে করেছি? আমিও কি ইচ্ছে করে দেখেছি? স্বাভাবিকভাবে তাকাতে দিকে নজর এসেছে। এই লোক, সরুন সরুন বলছি। আপনার মতো লুচু মার্কা বর লাগবে না আমার। এ কথা শুনে রেদন সরল না, বরং আরো শক্ত করে চাপটে ধরল। জোরপূর্বক আদর আঁকলো কুহুর 2 গালে, কপালে তুতনির ভাঁজে। কুহু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, ব্যর্থ হয়ে একটা সময় থেমেও গেল। তারপর শান্ত হয়ে রেদনের বুকে মাথা রেখে চোখ বুজে নিল এবং ঘুমিয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। রেদন হাসলোর কাণ্ড দেখে। তবে তার খুব জানতে ইচ্ছে করলো কুহুর কি ক্ষণ মনে আছে ওই ঘটনার কথা, যে ঘটনার প্রেক্ষিতে সে রেগে গিয়ে কুহুদের বাসা ত্যাগ করেছিল, যোগাযোগ বন্ধ করেছিল। মনে মনে আবার ভাবলো পুরনো কথা উঠিয়ে মুড নষ্ট করা ঠিক হবে না, পুরনো কথা বাদ। তাছাড়া কুহু ভুলে গিয়েও থাকে, তাহলে তাকে খুঁচিয়ে মনে করানো বোকামি হবে। বলা বাহুল্য, যা বাস্তব, যা ঘটেছে, মেডিসিনের মাধ্যমে কুহু ধীরে ধীরে সেসব কথা মনে করতে পারবে, তার মনেও পড়বে। আর যেগুলো ছিল কল্পনা, সেগুলো তার ব্রেন থেকে আবছা হয়ে মুছে যাবে। এরপর এসব চিন্তার বাদ দিয়ে রেদন নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমালো। সেদিন রাতটা কেউ কেউ জেগে চোখের পানি ফেললো, কেউ নিশ্চিন্তে ঘুমিয়ে পার করলো। আগামীকাল রিমির জন্মদিন। অনুষ্ঠানের ঝামেলায় যেন যাওয়া না হয়, রিমি আগে তা বলে দিয়েছে। তবুও পারিবারিকভাবে ছোটখাটো একটা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে আতিকুর রহমান। এতে সায় জানিয়েছে নীলুফা ইয়াসমিনও। পরের দিন সকালবেলা, নতুন একটি ভোর, নতুন একটি সকাল। দীর্ঘ লং জার্নি, লেগ জেট কাটেনি কুহু রেদওয়ানের। তাছাড়া দেরি করে ঘুমানোর কারণে তারা বেশ বেলা করে ঘুম থেকে উঠল। ঘড়িতে তখন বাজে 11:30। ঘুম থেকে উঠে কুহু জানলো রূপক সকাল সকাল বাসায় চলে গেছে, তার নাকি খুব জরুরি কাজ পড়ে গেছে। এই কথা শুনে কুহু কিছু বলল না, রেদনের সঙ্গে সকালের নাস্তা করতে বসলো। আতিকুল রহমান বাসায় নেই, রিমি রুমে আছে। নীলুফা ইয়াসমিন রান্নাঘরে কী সব লাগবে না লাগবে তারই লিস্ট করছেন। তখন কলিং বেল বেজে উঠল। কুহু একটু হাতে উঠতে গেলে নীলুফা ইয়াসমিন বাদ সারলেন। কুহুকে খেতে বলে উনিই গেলেন দরজা খুলতে। অনেকদিন পরে চোখের সামনে আপন মানুষগুলোর মুখ দেখে কুহুর হাত থেমে গেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষগুলোর দিকে। মুখ ভর্তি খাবার চিবাচ্ছেও না, শুধু একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হতপার তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো সে। দ্রুত পায়ে ছুট লাগালো মমতাময়ীর কাছে। এক প্রকার হামে পড়ল মায়ের বুকে। মামা ঘ্রাণ টেনে দিল
প্রাণ ভরে। এটু হাতেই শক্ত করে জড়িয়ে ধরল মাকে। ইসমাতারা বেগমও মেয়েকে বুকে পেয়ে নিজেকে সামলাতে পারলেন না, কেঁদে ফেললেন শব্দ করে। আদরে আদরে ভরিয়ে তুললেন মেয়ের মুখ। দুহাতে রাজলা ভরা মেয়ের মুখখানা দেখে আবারও বুকে টেনে নিলেন। মুখ অস্পষ্টভাবে উচ্চারণ করলেন, মা, ও মা, আমার সোনা পাখিটা। প্রায় 3 মাস পর মেয়েকে কাছে পেলেন তিনি। যেখানে একদিনও মেয়েকে ছাড়া থাকতেন না, সেখানে 3 মাস। এই 3টে মাস কিভাবে পার করেছেন উনিই জানেন। বুকটা পুরো শূন্য হয়ে গিয়েছিল, বাসাটাও নিষ্প্রাণ। ড্রয়িং রুমে উপস্থিত সবাই তখন মা ও মেয়ের মিলন দৃশ্যটি মন ভরে দেখছে। কি সুন্দর দৃশ্য। এরপর কুহু মায়ের বুক থেকে মাথা সরিয়ে বাবার কাছে গেল। বাবাকে চাপড়ে ধরলে চোখ বুজে দাঁড়িয়ে রইল। কাঁদতে কাঁদতে হেসেও ফেলল সে। কুহুর বাবা মেয়ের মাথাতে স্নেহের হাত বুলিয়ে দিলেন। ছলো ছলো নেত্র মেলে মুখ ভর্তি হাসলেন। ততক্ষণে রেদনের খাওয়াও শেষ। সে হাত ধুয়ে উঠে এসে ওনাদের সালাম দিল, কুশল বিনিময় করল। ওনাদের বসতে বলে কুহুকে বলল বাবা মাকে সঙ্গে নিয়ে খাওয়ার পর্ব সম্পন্ন করতে। কিন্তু ইসমাতারা জানালেন ওনারা নাস্তা করেই বেরিয়েছেন, আপাতত কিচ্ছু খাবেন না। কুহু যেন খেয়ে নেয়। অগত্যা কুহুকেই একা খেতে বসতে হলো। তবে সে টেবিল ছেড়ে প্লেট হাতে নিয়ে মায়ের কাছে এসে বসল, একদম গা ঘেঁষে। রেদন মেডিসিন হাতে দাঁড়িয়ে আছে দেখে দ্রুত খাওয়া শেষ করলো। রান্নাঘরে গিয়ে হাতটা ধুয়ে প্লেট রাখতেই সেখানে রেদন পানির গ্লাস নিয়ে হাজির হলো। তার হাতে মেডিসিন ধরিয়ে দিল। কুহুও বিনা বাক্য খেয়ে নিল, একটা বাক্য বিনিময় করল না। ইসমাতারা সেখানে বসে দু চোখ ভরে রেদন আর কুহুকেই দেখছে। নিজেও অবাক হলেন বিনা বাক্যে কুহুকে মেডিসিন খেতে দেখে। অথচ কয়েক মাস আগে এই মেডিসিন খাওয়া নিয়ে মেয়েকে মেরেছেন, গালমন্দ করেছেন। সেই সঙ্গে খেয়াল করলেন মেয়ের অনেক পরিবর্তন। চেহারাতেও লাবণ্য উপচে পড়ছে, স্বাস্থ্য ভারী হওয়াতে বেশ লাগছে। মা হয়ে উনি বেশিক্ষণ তাকিয়ে থাকতেও পারলেন না। মায়ের নজর নাকি ডান পিঠে, নজর লেগে যায়। মনে মনে এই কথা স্মরণ করে দৃষ্টি সরিয়ে নিলেন। তবে একটা কথা না বললেই নাই, দুজনকে বেশ মানিয়েছে। এই নিয়ে স্বামীর সঙ্গে ওনার চোখাচোখি হলো। ওনারা দুজন তাদের জন্য দোয়া করলেন। রূপক ফোনে প্রায়ই বলতো রেদন নিজে হাতে নাকি কুহুকে মেডিসিন খাওয়ায়, এতে কুহু টু শব্দ করে না, ভদ্র মেয়ের মতো খেয়ে নেয়। আজকে নিজের চোখেই সেটা দেখলেন। রূপকের থেকে না শুনলে আজকে দৃশ্য দেখে মনে হতো ওনাদেরকে দেখেই রেদন কুহুর যত্ন নিচ্ছে। কিন্তু না, রেদন শুরু থেকে এই দায়িত্ব পালন করে আসছে। এই দায়িত্বে এখন অবধি হেলা করেনি, অবজ্ঞা করেনি, বরং সে নিজের জায়গা থেকে পরিপূর্ণভাবে সমস্ত দায়িত্ব পালন করছে। আর এজন্যই বুঝি কুহুর এত পরিবর্তন। তখন নীলুফাই ইয়াসমিন এসে পাশের সোফায় বসলেন। দুই পরিবারের হাল হকিকত গল্পে গল্পে আদান প্রদান হচ্ছে। রেদনও দাঁড়িয়ে কথা বলছে। সে একটু বাইরে যাবে, তাই রেডি হতে উপরে চলে গেল। যাওয়ার আগে কুহুকে রুমে যাওয়ার ইঙ্গিত দিতে ভুলল না। তবে চঞ্চল কুহু বাবা মাকে পেয়ে গল্পে গল্পে ভুলেই গেছে সে কথা। সে বাবা মায়ের থেকে চেনা পরিচিত সবার খোঁজ দিচ্ছে, হাসছে, বলা যায় গল্পেই ডুবে আছে সে। তখন নীলুফাই ইয়াসমিন হাতের লিস্ট কুহুকে ধরিয়ে দিয়ে রুমে পাঠালো। এখনই রুমে গিয়ে রেদনকে দিতে বলল। কুহু শাশুড়ির আদেশ পেয়ে রুমে গিয়ে দেখে রেদন রেডি হয়ে বসে আছে। রুমে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকিয়েছে। কুহু একগাল হেসে এগিয়ে গেল, বসে থাকা রেদনের গলা জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছেন? সেকেন্ড বিয়ে কমপ্লিট করতে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবেন। আসার সময় ফুচকা নিয়ে আসবেন। ওসব হবে না। অনেকদিন খায়নি তো। আর খেতেও হবে না, এতদিন খাননি, এখন খেলে পেটে শ্যুট করবে না। সাবধানে থাকবেন, খরগোশের মতো লাফালাফি কম করবেন। কাজ সেরে ফিরতে কতক্ষণ লাগবে আপনার? ঘন্টা 4 4 ঘন্টা? এতক্ষণ কি কাজে যাচ্ছেন? অফিসের কাজে। তাহলে বাবা মায়ের সঙ্গে আমি ওই বাসাতে যাই। কতদিন যাইনি, মন পুড়ছে খুব। আগামীকাল সকালে না হয় আমি নিয়ে যাব, বিকালে নিয়ে আসব। না, আমি থাকবো। কোনো থাকাথাকি হবে না। কেন হবে না? আমার বাসায় আমি 2 দিন থাকবো না? বললাম তো না। কেন না? কারণ আছে তাই। শুনি কি কারণ? আমার মন পড়বে তাই। তো আপনিও সঙ্গে চলুন। না। কেন? শ্বশুরবাড়িতে মন ভরে প্রেম করা যায় না, ভদ্র সেজে থাকতে হয়, যা খুবই অস্বস্তিদায়ক। একথা শুনে কুহু হেসে ফেলল। তার চোখ জোড়াতে খুশির ঝলক দেখা দিল। সে জানে রেদানও আজকাল তাকে ছাড়া থাকতে রাজি না, তবে একথা জীবনে মুখ ফুটে উচ্চারণ করবে না। চালাক পুরুষ কিনা। তারপর রেদান ওয়ালেট পকেটে ঢুকিয়ে কুহুর কপালে আদর রেখে উঠে দাঁড়ালো। পুনরায় সাবধানে থাকতে বলল। কুহু সম্মতিসূচক মাথা নাড়িয়ে মায়ের দেওয়া লিস্ট তাকে দিল। রেদান লিস্ট চেক করে হেসে ফেলল, কারণ সেখানে লিস্টের লও নেই, একদম সাদা কাগজ। তবে সে ঠিকই বুঝে নিল তার বুদ্ধিমতী মা কেন এই কাজটা করেছে। রেদান এই কথা কুহুকে জানালো না, কারণ এর আগেও তার মা সেম কাজ করে কুহুকে রুমে পাঠিয়েছে। এরপর দুজনেই একসাথে বের হতেই রিমির সঙ্গে দেখা হলো। টুকটাক কথা হলো তাদের। দুজনের কেউ তাকে উইশ করলো না দেখে রিমি মুখ ভার করে রুমে ঢুকে দরজা আটকে দিল।
তাকে এভাবে যেতে দেখে কুহু রেদন নিজেরা মুখ চাওয়াচাই করে হেসে ফেলল। অতঃপর রেদন বিদায় নিয়ে চলে গেল। কুহুর বাবা অফিসে চলে গেলেন, জানালেন অফিস শেষ করে চলে আসবেন। এখন বাসায় শুধু নীলুফা ইয়াসমিন, ইসমা তারা বেগম, কুহু আর রিমি রয়েছে। আছে বেশ কয়েকজন কাজের লোকও, তারা নিজ নিজ কর্মে ব্যস্ত। রিমি তার রুমে। নীলুফা ইয়াসমিন কুহুকে বললেন তার মাকে নিয়ে পুরো বাসা ঘুরে দেখাতে এবং দেখতে। একা একা বসে না দেখে বাসা ঘুরে দেখলে ভালো লাগবে। কথা শুরু কুহু তাই করলো। সে মায়ের হাত ধরে বাসার আনাচে কানাচে দেখতে লাগলো। ড্রয়িং রুমে এসে চেনা পরিচিত মানুষদের দাওয়াত দিতে বসলেন নীলুফা ইয়াসমিন। লিস্ট অনুযায়ী একে একে ফোন করছেন তাদের। এতদিন পর তাকে দাওয়াত দিতে দেখে প্রশ্নের মুখোমুখিও হচ্ছেন, তবে সেসব প্রশ্নগুলো সুন্দরভাবে এড়িয়ে যাচ্ছেন। যেগুলো জবাব দেওয়ার দরকার দিচ্ছেন। কুহু সব ঘুরে দেখে মাকে বেডরুমে নিয়ে এসেছে। সে মায়ের কোলে মাথা রেখে হঠাৎ জানতে চাইল, আম্মু তুমি জানলে কিভাবে আমি দেশে ফিরেছি? ইসমা তারা আদরের সমেত মেয়ের চুলে বিলি কেটে দিচ্ছেন। মেয়ে যে ওনাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ পেয়ে অবাক হয়েছে তা বুঝলেন। মেয়ের প্রশ্নের জবাব দিতে তিনি জানালেন সকালে রূপক শাশুড়ির উপস্থিত হয়ে ওনাদেরকে চমকে দিয়েছে। সঙ্গে এটাও বলেছেন রেদন কুহু দেশে ফিরেছে, সারা বিকেলে কিংবা আগামীকাল দেখা করতে আসবে। এই কথা শোনা মতো ইসমা তারা পানি ছাড়া মাছের মতো ছটফট করছিলেন। সময় যাচ্ছিল না ওনার, মন চাচ্ছিল মেয়েটাকে দূর থেকে দেখে আসতে। রূপক নাস্তা সেরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তবে ঘুমানোর আগে বলে দিয়েছে কেউ যেন না ডাকে, সারাদিন ঘুমাবে। এই কথা শুনে ইসমা তারা আর ডাকেননি। লং জার্নি করেছে, লেগ জেটের ব্যাপার আছে। তবে 8টার দিকে নীলুফা ইয়াসমিন ওনাকে কল করে দাওয়াত দিলেন, জানালেন আজ রিমির জন্মদিন, ওনারা যেন সকালে চলে আসে। আগেই দাওয়াত করতেন, কিন্তু ওনারাই এসেছেন গতকাল মাঝরাতে, এর জন্য দাওয়াতেও এত লেট হয়েছে। ওনারা যেন কিছু মনে না করে। আর এই বাসায় আসার কথা নীলুফা ইয়াসমিনই নিজেই কুহুকে জানাতে নিষেধ করেছিলেন, বলেছিলেন ওনারা এসে যেন চমকে দেয়। নীলুফা ইয়াসমিনের কথা শুনে ইসমা তারা হাসছিলেন। এরপর আরও টুকটাক কথা বলে জানালেন ওনারা একটু পরেই রওনা দিবেন। এই কথা শুনে নীলুফা ইয়াসমিন হাসি মুখে কথা শেষ করে কল কাটলেন। এদিকে রূপক ঘুমাচ্ছে দেখে বাইরে থেকে দরজাটা লক করে ওনারা বেরিয়েও পড়েছেন এবং যথাসময়ে পৌঁছে মেয়েকে চমকে দিয়েছেন। পুরো ঘটনা শুনে শাশুড়ির প্রতি আরেক দফা সম্মান বেড়ে গেল কুহুর। সে মুখ ভর্তি হেসে মায়ের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, জানো আম্মু, আমার শাশুড়ি ঠিক নারিকেলের মতো। উপর উপর যত নিজেকে শক্ত আবরণে ঢেকে রাখুক না কেন, ভেতরে ভেতরে খুব নরম, শাসন করে আবার ভালোবাসে। ঠিক তোমার মতো। প্রথম প্রথম খুব কাঁদতাম সুইজারল্যান্ড গিয়ে। মনে হতো উনি আমাকে পছন্দ করে না, আমার বোধহয় সংসার করা হবে না, আমি কোনোদিনও শাশুড়ির মন জয় করতে পারবো না। ভেতর ভেতর খুব অসহায় বোধ করতাম, কষ্ট হতো। চেনালো ওনার আসল রূপ, আর আমিও ওনার পেছনে লেগে থাকতাম। তোমাকে যেমন জ্বালাতাম ওনাকেও জ্বালাতে শুরু করলাম। জ্বালানোর কারণে খুব বকা খেতাম, কাঁদতাম। একটু পরে আমি গিয়ে মা বলে ডাকতাম। উনি শুরুতে জবাব দিতেন না, পরে ডেকে একসঙ্গে বসে খাবার খেতেন, ঘুরতে নিয়ে যেতেন, শপিং করে দিতেন। যেটা উনি খান না, পছন্দ করেন না, আমার কারণে আমাকে সঙ্গে নিয়ে সেটাও খেতেন। কোন কাজ কিভাবে করতে হয় শিখিয়ে দিতেন। এভাবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটাও আগের তুলনায় অনেকটা সহজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো আছি আম্মু, আমাদের জন্য দোয়া করিও। আমি যেন দুই পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। মেয়ের কথাগুলো ইসমা তারা মন দিয়ে শুনলেন, অবাকও হলেন। কুহু এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে শিখেছে। উনি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করলেন। তারপর বললেন, বাঙালি এমন অনেক শাশুড়ি আছে যারা ছেলে ও ছেলের বউদের কাছাকাছি থাকাটা সহ্য করতে পারে না। তাদের দুষ্টুমি খুনসুটি মানতে পারছে না। ছেলের বউকে তারা অঘোষিত ভাবে, শত্রু ভাবে। কিন্তু তোমার শাশুড়ি আম্মু এমন ধরনের নয়, বরং উনি নিজে চান তুমি রিদওয়ানের কাছাকাছি থাকো, তোমাদের সম্পর্কও যেন সহজ থাকে। তাই তোমারও দায়িত্ব ওনাদেরকে ভালো রাখা। আর আমি এসেই বুঝেছি তুমি অনেক ভালো আছো, সুখে আছো। সব সময় এমন থাকো, সেই দোয়াই করি। কুহু এবার বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। মায়ের কথা জানলো কিভাবে? সে তো কখনো বলেনি। মেয়েকে এভাবে তাকাতে দেখে উনি আবারও বললেন, আমিও মেয়ে ছিলাম, এরপর বউ হয়েছে, তারপর মা, আর কিছুদিন পর শাশুড়ি হব, দাদি নানি হব। তুমি যেই অবস্থানে আছো আমি এই সব দিন পার করে এসেছি, ঠেকেছি, হেরেছি, এরপর শিখেছি। বর্তমানে আমার অভিজ্ঞতার ঝুলি ভারী হয়েছে। এখন মানুষ চিনতে পারে, দৃষ্টি ও কথার মারপ্যাচ দেখে যে কারোর মন মানসিকতা আঁচ করতে পারি। তবে আরেকটি কথা না বললেই নয়,
তুমি ভাগ্য করেই এমন আরেকটি পরিবার পেয়েছো। তাদেরকে কখনো কষ্ট দিও না। মনে রাখবে, তোমার পরিবার তোমার কাছে জান্নাত। পরিবারের একটা সদস্য জান্নাতের ফুল। তুমি সাধ্যমতো তাদের যত্ন নিবে, ভালোবাসবে, আগলে রাখবে। দেখবে তারাও তোমাকে ভালোবাসবে। আর হ্যাঁ, রিদওয়ানের কথার অবাধ্য হবে না, কোনো পরিস্থিতিতেই না। মনে থাকবে? আম্মু, তোমাকে একটি কথা বলার আছে, আশা করি তুমি বুঝবে। কি কথা? বলো শুনি। এরপর কুহু তার মাকে জরুরি কিছু কথা জানালো। সেসব শুনে ইসমাতারা বেগমের ভুরুচোড়া কুঁচকে গেল। এমন কিছু শুনবেন উনি আশাও করেনি। 4 ঘন্টার বাইরে থাকার কথা বলে গেলেও রেদন ঘণ্টা 2 পরে বাসায় ফিরে এসেছে। আর সে রিমির ঘরে ঢুকেছে। 2 ভাই বোনের কিসব কথা হচ্ছে কে জানে। দরজা বন্ধ থাকায় শোনাও যাচ্ছে না। তবে কুহু দরজার কাছ থেকে বেশ কবার ঘুরে এসেছে। দরজার কান পেতে কিছু শোনার চেষ্টাও করেছে, কিন্তু ফলাফল শূন্য। এদিকে কুহুর কথা শেষ হওয়া মাত্রই ইসমাতারা হনহন করে বেরিয়ে গেছে। কুহু মাকেও আর আটকায়নি। চারিদিকে আনন্দ সমাগম, হই হই রব, চেনা অচেনা বহু মানুষদের ভিড়ে রেদনদের ড্রয়িং রুম গিজগিজ করছে। সেখানে অনুষ্ঠানের গেস্টদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন নীলুফা ইয়াসমিন। তিনি নিজেও কিছু কিছু মানুষকে চিনে না, আবার অনেককে চিনেন না, কখনো দেখেও নি, তাও হাসি মুখে কথা বলে যাচ্ছেন। পাশে দাঁড়ানো আতিকুল রহমান উৎফুল্লের সঙ্গে ওনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এতদিন পর ওনাদের একসঙ্গে দেখে একটা চাপা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। অনেকে আর চোখে দেখে যাচ্ছেন আভিজাত্যপূর্ণ পোশাকে আবৃত করা নীলুফা ইয়াসমিনের হাস্যোজ্জ্বল মুখের দিকে। এ বয়সেও তিনি যথেষ্ট স্মার্ট। ওনার বাচনভঙ্গি, হাঁটা চলা, হাসি সবকিছু পারফেক্ট লেভেলের, যেটা সহজে সবার নজর কাটছে। আতিকুল রহমান হঠাৎ করে খেয়াল করলেন রেদওয়ান, কুহু, রিমি 3 জনের একজন এখানে নেই। তারা এখনও নিচেই নামেনি। উনি নীলুফা ইয়াসমিনকে ইশারায় সাইডে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ছেলেমেয়েরা কই? নামছে না কেন তারা? সবাই তাদের কথা জিজ্ঞাসা করছে, কোনো সমস্যা হলো নাকি? এত দেরি হওয়ার তো কথা না। উপরে গিয়ে দেখছি আমি। কুহুর বাবা মাও তো এখনো এলো না। দুপুরে এভাবে চলে গেল কেন সেটাই তো বুঝলাম না। কুহু নিশ্চয় কিছু বলেছে। বারণ করনি? করেছিলাম, শোনোনি? আচ্ছা তুমি গিয়ে দেখো রিমির হলো নাকি, রাত বাড়ছে। আর শোনো, রিদওয়ান আমার কল ধরছে না, রেগে আছে বোধহয়। তাকে বলো রাগটাগ করে দেখাতে, এখন যেন নিচে নামে। আমি বাবা, আমার মেয়ের জন্য যেটা মঙ্গলজনক আমি সেটাই করব। রিদওয়ানের যুক্তিটাও কিন্তু মন্দ না। রিমি তার বোন, সেও নিশ্চয় বোনের খারাপ চায় না, তাই না? তাই বলে এভাবে? সমস্যা কি তাতে? একথা বলে পা বাড়াতে সব লাইট বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার, কথাবার্তা গুঞ্জন বেড়ে গেল। নীলুফা ইয়াসমিনও থমকে দাঁড়িয়ে গেল। লোডশেডিং কিংবা কোনো সমস্যা হলো নাকি দেখার জন্য আতিকুলের রাজুকে ডাকতে উদ্যত হয়েছেন। তখন হঠাৎ একটা নীল আলো জ্বলে উঠল সিঁড়ির কাছে। আলোটা একে একে এদিক ওদিকে যাচ্ছে। তখন কেউ একজন সেখানে এসে দাঁড়ালো। আবছা তবে মেয়েলি অবয়ব, মুখটা নিচু থাকায় কেউ দেখতে পারল না। তবে তার পরনে বিশাল ঘেরওয়ালা পার্টি গাউন, লম্বা খোলা চুলগুলো কার্ল স্টাইলে বাঁধা, মাথায় ক্রাউন। সে ধীরে ধীরে নামতে নামতে উজ্জ্বল আলোয় তার মুখে স্পষ্ট হলো। অচেনা মেয়েটিকে কেউ চিনে না, অথচ সবার মুগ্ধ দৃষ্টি তার দিকে। অনেকেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল পুতুল মুখের মেয়েটির দিকে। তখন বার্ডে টোন বেঁচে উঠল। সে যে বার্ডে গাল স্পষ্টও হলো। সবাই করতালি দিল, মুখরিত হলো চারিপাশ। মায়ের ইশারায় রিমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। চারিদিকে আলোয় আলোয় ভরে গেল। ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে, স্বল্প সাজে যেন জীবন্ত পুতুল একটা। আতিকুল রহমান মুখভর্তি হেসে এগিয়ে এলেন। মেয়ের কাজ জড়িয়ে ধরে বেশ গর্ব করে সবাইকে জানালেন এটাই ওনার একমাত্র মেয়ে রিমি। রিমিকে বেশিরভাগ মানুষ দেখেনি, চেনে না, তাই সবার দৃষ্টি এখন তার দিকে। এত এত মানুষের দৃষ্টি তার দিকে থাকার পরেও রিমির মধ্যে নার্ভাসনেস কাজ করছে না, আনইজি ফিল করছে না। হাত পা ঘামাতো দূর, তার কোনো ফিলিংসই কাজ করছে না। তবে তার চোখ দুটো বড় হয়ে চঞ্চল, কাউকে খুঁজছে সে। কাঙ্ক্ষিত সে মানুষটি তার আশেপাশে নেই দেখে সে দীর্ঘশ্বাস চেপে স্মার্টলি হেসে এসে বাবা মায়ের পাশে দাঁড়ালো। মুখে আটলো মিষ্টি হাসি। নীলুফা ইয়াসমিন মেয়ের পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে 2-1 পরখ করে নিলেন। সব ঠিক আছে দেখে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করলেন সিঁড়ির দিকে। আর দুজন কই? তারা আসছে না কেন? রুমে তৈরি হতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে বসে আছে নাকি কে জানে। ছেলেটাও আজকাল ছোটদের মতো ঝগড়া করে কুহুর সঙ্গে। মেয়েটার পেছনে কোনো না কোনো কারণে লেগেই থাকে। এদিকে রিমির সঙ্গে কথা বলতে অনেকে এগিয়ে এসেছে, কিছু না কিছু জিজ্ঞেস করছে। রিমি সুন্দর করে জবাব দিচ্ছে। উনি মনে মনে বিরক্ত হয়ে সময়ও দেখে নিলেন। রাত বাজে 11টা, আর দেরি করা ঠিক হবে না ভেবে উনি রেদনকে ডাকতে যাওয়ার আগে আরেকবার সিঁড়ির দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে ওনার চোখ মুখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেল। রেদন আর কুহু একসাথে নামছে। কি যে সুন্দর দেখাচ্ছে দুটোকে।
রেদনের পরনে ব্ল্যাক স্যুট আর কুহুর পরনে ব্ল্যাক শাড়ি। কুহুর শাড়িটা খুব বেশি জমকালো না, বলা বাহুল্য পার্টির জন্য একেবারে পারফেক্ট। চুলটাও বেঁধেছে চমৎকারভাবে। স্বল্প শ্বাস তাদেরকে নামতে দেখে এবার সবার দৃষ্টি রিমির থেকে সরে গিয়ে বিঁধল সিঁড়ির দিকে। তাতে গুঞ্জন বেড়ে গেল। তারাও ধীরে ধীরে নেমে বাবা মায়ের পাশে দাঁড়ালো। 5 জনের সুখী পরিবার। আতিকুর রহমান এবারও সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পুত্র এবং পুত্রবধূর সঙ্গে। পরিচয় পর্ব সেরে শেষ হলো কেক কাটার আয়োজন করা হচ্ছে। রেদন আশেপাশে কিছু বন্ধুদের দেখে পা বাড়ালো সেই দিকে। সতর্ক দৃষ্টিতে খেয়াল করলো সবাই থাকলো, এখানে রূপক নেই। রূপক আসেনি, সারাদিন তার কল রিসিভ করেনি। রাগে তার হাত নিষ্পিস করতে লাগলো। কড়া কিছু বলার জন্য ফোন বোর করার আগেই সেখানে রূপক হাজির হলো। রেদন তাকে দেখে ভুরু কুচকাতেই রূপক গাল ভর্তি হেসে বলল, জ্যামে পড়েছিলাম ভাই, তাই একটু দেরি হলো। কুহু কই, সব ঠিকঠাক তো? আঙ্কেল আন্টি কই? ওই যে আসছে। সারাদিন ফোন ধরিসনি কেন? ফোন বন্ধ করে ঘুমিয়েছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। এক ঘুমে দিন পার করেছি। ও আচ্ছা দাঁড়া, বার্থডে গার্লের সঙ্গে একটু কথা বলে গিফট দিয়ে আসি। না। কি না? রিমির সঙ্গে কথা বলবি না? কেন? আমি বারণ করছি তাই। বারণ করবি কেন? বারণই যদি করবি তাহলে এখানে আসতে বলার মানে কি? সব মানের মানে জানতে হবে এমন কোনো কথা নেই। কি হয়েছে বলবি তো নাকি? রেগে আছিস কেন? নিজেকে একটু বেশি চালাক ভাবিস, তাই না? মানে? মানেটা তো আমার থেকে তুই ভালো জানিস। আরে ভাই কি হয়েছে, কি করেছি আমি? তুই নিজে না হয় ভাব। হঠাৎ রেদনের এমন আচরণে রূপক অবাকই হলো। তার চোখ মুখে এক প্রকার বিস্ময় খেলে গেল। হঠাৎ কথা কেন? রেদন তো এভাবে কথা বলে না। সে আর চোখে একবার দেখে নিল প্রিয় বন্ধুকে। অজানা একটা ভয় কাজ করছে তার মনে। রিমি কি কিছু বলেছে রেদনকে? কি বলেছে, কতটুকু বলেছে সে ব্যাপারে কথা বাড়াতে চাইল না, তাই কুহুকে দেখে ডেকে উঠল। কুহু ভাইকে দেখে মুখ ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে গেল। বোনের কাছে রূপক হতভাগ। সে একবার রেদনের দিকে তো একবার কুহুর যাওয়ার দিকে তাকালো। তখন গেস্টদের দৃষ্টি আকর্ষণ করে কেক কাটার পর্ব শুরু হলো। রিমি বাবা মায়ের হাত ধরে বিশাল বড় কেক কেটে সবাইকে খাওয়ালো। বাদ গেল না রেদনের বাম পাশে দাঁড়ানো রূপকও। বেচারা অভদ্রতার খাতিরে কেকটুকু মুখে নিয়ে আর গিলতে পারছে না। বুকের ভেতর যন্ত্রণাদায়ক একটা কাটা খচখচ করতে রক্তাক্ত করছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ওদিকে কেক কাটার পর্ব শেষ করতে রেদন এবার এগিয়ে গেল। মাইক্রোফোন হাতে নিল কিছু বলার উদ্দেশ্যে। সে বোনকে নিয়ে কিছু কথা বলল, প্রতিবার তোমার জন্মদিনে তোমার জন্য 2টো করে গিফট রেডি রাখি আমি। এবারও আছে। গতবারের জন্মদিনে তোমাকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম বার্থডে গিফট হিসেবে আমার থেকে কী চাও। নির্দ্বিধায় সেটা বলতে পারো। তুমি আকাশের চাঁদের দিকে তাকিয়ে মন খারাপের সুরে বলেছিলে একটা পরিবার, এক টুকরো সুখ, সময়ে অসময়ে আবদার পূরণ করা কিছু মানুষ। আমি বুঝেছিলাম তোমার চাওয়াকে, তাই কিছুদিন সময় চেয়েছিলাম। আজ তোমার সেই চাওয়া পূরণ করেছি। একটু দেরি হলেও অপরিপূর্ণ রাখিনি। বছর ঘুরে আজও তোমার জন্মদিন, একইভাবে আজও জিজ্ঞাসা করছি বলো কি চাও। যেটাই চাইবে ভাই হিসেবে এনে দেওয়ার দায়িত্ব আমার। রেদনের কথা শুনে রিমি ছলছল করে তাকিয়েছে। বাবাকে সে ছোট থেকেই কাছে পায়নি, কিন্তু আবদার পূরণের মানুষটা ছিল তার ভাই। যখনই যেটা চেয়েছে এনে দিয়েছে। এতদিন যা চেয়েছিল আজ সেসব চাওয়ার পরিবর্তন ঘটেছে। সে বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই এখন আর পুতুল ফোন হাবিজাবি প্রতি আগ্রহ নেই। সে ভাইয়ের দিকে একবার তাকালো, মুখ ভর্তি হাসলো। এরপর ছলছল চোখ নিয়েই হাসি মুখে বলল, আমি এখন বড় হয়েছি ভাইয়া, এখন আর পুতুল, সাইকেল কিংবা রেস্টুরেন্টে খেতে যাওয়ার আবদার করব না। সুযোগ দিচ্ছ ভেবে দাও, কারণ এবার আমি ছোট মোটো কিছু চাইবই না। এখন বড় হয়েছে, তাই আবদারও বড় সড়ো কিছুই হবে। হোক। তাহলে আমাকে একটা বিশ্বস্ত হাত খুঁজে দাও, বাবা কিংবা তোমার পরে যে আমাকে ভালো রাখবে, যার কাছে আমি নিরাপদে থাকবো। উপস্থিতি সকলে বিস্মিত। এমন দৃশ্য তারা কেউ কখনো দেখেনি। কোনো ভাই এভাবে কোনো বোনের চাওয়া পূরণ করে, বোনও এভাবে ভাইকে তার মনের কথা জানাতে পারে। আশ্চর্য, তা এমন অদ্ভুত চাওয়া। তবে বোনের আবদার শুনে হৃদয়না মুচকি হাসলো। হাসতে হাসতে সরাসরি তাকালো অদূরে দাঁড়ানো রূপকের দিকে। রূপক হতভম্ব। মজার ব্যাপার হলো হৃদয়নের দৃষ্টি অনুসরণ করে সবার দৃষ্টি এখন রূপকের দিকে। সেকেন্ডের মধ্যে স্পষ্ট হলো অনেক কিছু। হৃদয়ন রূপককে ডাকলো। রূপক দ্রুত হতভম্ব ভাবটা কাটিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বন্ধুর দিকে। হৃদয়ন এবার রূপককে বলল, আমার বোন চেয়েছে বিশ্বস্ত হাত। বিশ্বস্ত হাত খুঁজতে গিয়ে তোকে ছাড়া আর কাউকেই আমার নজরে পড়ল না। আমার বোনের বিশ্বস্ত কেউ হবি? সরাসরি বলছি, আমি তোকে আমার বোনের দায়িত্ব দিতে রাজি।
নিবি আমার বোনের দায়িত্ব? হুম। এবার ইসমাতারা এগিয়ে এলেন, ছেলের হাতে একটি রিং ধরিয়ে দিয়ে ইশারা করলেন রিমিকে পরিয়ে দিতে। আকস্মিক এই ঘটনায় রূপক স্তব্ধ, বাক্রুদ্ধ। হঠাৎ কি থেকে কি হয়ে গেল তার বোধগম্য হচ্ছে না, মস্তিষ্ক চক্কর দিচ্ছে বেশ কিছু প্রশ্ন। রেদওয়ান এসব জানলো কিভাবে? খেয়ে বলল কো নিজে এসব জানতো না, জানার কথাও না, তাহলে কিভাবে কি? নাকি রিমি আগ বাড়িয়ে কিছু বলেছে? বললে কি বলেছে? রেদওয়ান কি তাকে ভুল বুঝেছে? বললে বুঝলে তখন ওভাবে কথা বললো কেন? আর হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার মানে কি? সে মুখ কাচিমুচি করে রিমির দিকে তাকালো। মেয়েটা ছলছল চোখে তাকিয়ে আছে, হাসপাস মেহমান ভর্তি, সবার উৎসুক দৃষ্টি তার উপর। নীলুফা, ইয়াসমিন এবং আতিকুল রহমান অপেক্ষা করছে তার জবাবের। এতগুলো মানুষের মাঝে সে কি বলবে, কি করবে ভেবে পেল না, অস্বস্তিতে ডুবে গেল। ইসমাতারা বেগম ছেলের হাতে রিং ধরিয়ে দিয়ে হাসলেন, আন্দাজ করে নিলেন ছেলের মনের কথা। মায়ের কাণ্ডে সে আরেক দফা অবাক হলো। তার মাও জানে বলে কি এভাবে রিং নিয়ে একেবারে হাজির হয়েছে? আসার সময় রিংটা কিনেছে, সে নিজে পছন্দ করেছে, ভেবেছে বার্থডে গিফট হিসেবে দিবে, কিন্তু তার মাও আরেক ধাপ উপরে। ছেলেকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে খুব বিরক্ত হয়ে ফিসফিস করে বলল, কি হলো? তাড়াতাড়ি পড়াও, কেক খাবো আমি। ভদ্রতার খাতিরে একা গিয়ে খেতেও পারছি না। কুহুর কথা শুনে রেদওয়ান আর চোখে তার দিকে তাকালো। বেশ লাগছে কুহুকে, তবে সে মুখ ফুটে প্রশংসাও করবে না। এমেটা বড্ড পাজি হয়েছে, আজকাল কথায় কথায় প্যাচ মারে। কিছুক্ষণ আগে রেডি হয়ে বের হওয়া সম্ভব, তাকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে বলেছিল, চমৎকার লাগছে আমার পুতুল বউটাকে। লাগবেই তো, ধীরে ধীরে রাত বাড়ছে না। মানে কিছু না। এই দাঁড়াও, কি বললে তুমি? রাত বাড়ছে? এক কথা দিয়ে কি মিন করলে? যেটা বুঝেছেন সেটাই মিন করেছি। কুহু, রিদওয়ান, তুমি আমার নাম ধরে ধমকাচ্ছ? এত বড় সাহস! আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলবে বেয়াদব। ভুলে যেও না তোমার স্যারও ছিলাম। তো আবার কি? কি আশ্চর্য, দেশের মাটিতে পা রাখতে না রাখতেই প্রেম হারিয়ে গেল, বেয়াদবি শুরু হয়ে গেল। কি আশ্চর্য, দেশের মাটিতে পা রাখতে না রাখতেই খ্যাচ খ্যাচানি শুরু হয়ে গেল আপনার। খ্যাচ খ্যাচ করে দেশে ছেড়েছিলেন, আবার ফিরে এসে ওই খ্যাচ খ্যাচানি শুরু হয়ে গেল। খ্যাচ খ্যাচ কখন করলাম? মিথ্যাবাদী কোথাকার। গতকাল রাতে ফিরে আদর করে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালাম। ঘুম ভেঙে যাবে বলে সারা রাত পাশও ফিরিনি, এক কাতেই রাত কাবার করেছি। সকালে উঠলামও দেরি করে, এরপর সারাদিন বিজি ছিলাম, কাছেই ঘেঁষতে পারিনি। তাহলে খ্যাচ খ্যাচ কখন করলাম? বোঝাও আমারে। কাউকে বোঝানোর দায় পড়েনি আমার, সরুন সামনে থেকে। জবাব না দিয়ে কোথাও যাবে না তুমি। কোমরের এপাশে পিন লাগাও। কোমর দেখা যাচ্ছে কেন? পারবো না লাগাতে, দেখা যাক, প্রয়োজনে সবাইকে ডেকে ডেকে দেখাবো। এই দেখুন আমার কোমর, সাদা ফকফকা কোমর। মাইট দিব, দেখি, এদিকে এসো। না। আরে বাবা, এত রাগের কারণ কি বলবে তো নাকি? না বললে বুঝবো কিভাবে? যার উপরে রাগ করেছো সে রাগের কারণই জানে না, তাহলে কিভাবে হবে? রাগ করলে ভালো করে রাগ করা উচিত, যাতে পাশের মানুষটা বুঝতে পারে, রাগ ভাঙানোর প্রয়োজন মনে করে। মনের মধ্যে রাগ নিয়ে বসে থাকলে হবে? রাগের কারণ মুখে বলতে হবে কেন? আপনি চোখে দেখেন না নাকি চোখে ঠুসি পড়ে থাকেন? ঠুসি কি? আমার মাথা। ও। রেদওয়ান এবার ড্রেসিং টেবিলের উপর থেকে একটা পেন নিয়ে এগিয়ে গেল, তারপর কুহুর শাড়িতে লাগিয়ে দিয়ে দুপা পিছিয়ে দিয়ে দেখে নিল। এরপর একটা টিস্যু নিয়ে কুহুর ঠোঁটের পাশে জড়িয়ে দেওয়া লিপস্টিক মুছে দিল। এবার সব ঠিকঠাক দেখে গলায় শার নরম করে পড়ল, বউদের এত রাগবাগ করতে নেই। বউয়ের রাগী চোখ স্বামীদের হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। দুপুরবেলা একটু জড়িয়ে ধরার আবদার করায় ঝাড়ি মারলেন কেন? বিকেলে চা করে দিলাম, না খেয়ে হন করে চলে গেলেন কেন? সন্ধ্যায় বেলি ফুলের মালা আনতে বললাম, ভুলে গিলে খেলেন। এরপর বললাম শাড়ি চুজ করে দিলেনই না, বরং নিজের ড্রেসটা আমাকে দিয়ে চুজ করালেন। সারা দিনে কি ব্যবহার করলেন মনে করুন। এখন আবার সুর তুলেছেন, চমৎকার লাগছে আমার পুতুল বউটাকে। ঢং। দুপুরে ভীষণ রেগেছিলাম তো, তাই না? বাবার সঙ্গে একচোট ঝগড়া হওয়াতে মেজাজ খুব খারাপ ছিল, এজন্য ঝাড়ি দিয়ে ফেলেছি। এখন সরি বলছি। তখন আমার আর্জেন্ট কাজ ছিল, চা বানাতে দেরি হচ্ছিল দেখেই বেরিয়ে পড়েছিলাম। বেলি ফুলের মালার কথা সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম। অনুষ্ঠানের এত সব কাজবাজ আমাকে সব দেখতে হচ্ছে, সব দিকে এত খেয়াল থাকে। তারপর যখন মালার কথা স্মরণ হলো, গিয়ে গোলাপের গাজরা এনে দিলাম। তো বেশি ফুলের মালা খুঁজে পাইনি, অন্যদিন এনে দেব। লাগবে না,
এত কিছু শুনতেও চাইনি কারোর থেকে। ভাইয়া এলেই আজ ওই বাসায় চলে যাব, যে শুধু শুধু খ্যাচ খ্যাচ করে তার কাছে থাকবো না। পুরনো হয়ে গেছি তাই না, এখন তো আর ভালো লাগবে না। এসব আবার কি কেমন কথা? ভালোবাসি তো, ভালোবাসা পুরনো হয় নাকি? জানি না। জানো তো রেগে যাচ্ছ কেন শুধু শুধু? খবরদার বলছি, সাধু সাজবেন না। সারাদিন খ্যাচ খ্যাচ করে রাতের বেলা মিষ্টি মধুর সুর তুলছেন। ভেবেছেন কি আমি কিছু বুঝি না? আজকে একা ঘুমাবেন আপনি, থাকবো না আমি, সত্যি সত্যি চলে যাব। একথা বলে কুহু বেরিয়ে এসেছে। তাকে কিছু বলার সুযোগটুকু দেয়নি। বউকে যেতে দেখেও সেও সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে। এরপর মুখে হাসি এঁটে দুজন একসঙ্গে নেমেছে, কিন্তু নিচের পরও কুহু তার কাজ ঘেঁষছে না, দূরে দূরে থাকছে। যদিও এটা কোনো সমস্যা না তার কাছে, কারণ কুহু মুখে যতই বলুক তাকে ছেড়ে থাকতে পারে না। ঝগড়া করবে, দূরে দূরে থাকবে, কিন্তু চোখের আড়াল করবে না। কুহুর কথা ছেড়ে সে এবার রূপকের দিকে তাকালো। রূপককে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে তার বিরক্তের মাত্রা বাড়ল। ইচ্ছে করলো নাক বরাবর ঘুষি মেরে আক্কেল আনতে। এরা দুই ভাই বোন গবেট প্রজাতির, নিজেদের অনুভূতির কথা তো জানবে না, উল্টো তাদের অনুভূতিকে সম্মান করে এগিয়ে এলেও তারা বেকার শূন্য। রেদন আর অপেক্ষা করতে পারল না, সে এবার ফিসফিস করে বলল, রিং পরাবি নাকি এখানকার কাউকে খুঁজে নিব? আমার বোনের জন্য ছেলের অভাব হবে না। রিত, তুই ভেবে সিদ্ধান্ত নিয়েছিস তো? যেখানে আমার বোনের জীবন জড়িয়ে আছে সেখানে না ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা আমি নই নিশ্চয়ই। ঠিক আছে, আমিও তবে খুশি মনে গ্রহণ করলাম। একথা বলে রূপক ইসমাতারা বেগমের থেকে রিং নিয়ে রিমির হাতে পরিয়ে দিল। করতালি মুখর পরিবেশ সৃষ্টি হলো। এরপর খাওয়ার পর্ব শুরু হলো আরও অনেক মজা। রিমি রূপক মনের অভিমান সব ঝেড়ে ফেলে আনন্দে সামিল হলো। রেদন আর কুহু তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে সরে এলো। ধীরে ধীরে গেস্টরাও চলে যাচ্ছে। নীলুফা ইয়াসমিন তাদের বিদায় জানাচ্ছেন। রেদন বাগানের দিকে যাচ্ছে দেখে কুহুও তার পেছন পেছন এলো, বসলো বাগানের দোলনায়। আকাশে চাঁদ উঠেছে, চারপাশে ফুলের সৌরভ, পাশে সহধর্মিণী। খুব সুন্দর একটি মুহূর্ত। হঠাৎ রেদনের মনে হলো কুহু রাতের মেডিসিন খায়নি এখনো। আজ অনেকটা দেরি হয়ে গেল। সে তড়াক করে উঠে হাঁটা ধরল। কয়েক মিনিটের ব্যবধানে গ্লাস ভর্তি পানি এনে কুহুর হাতে মেডিসিন ধরিয়ে দিল। কুহু খেলো, বরং না মুখ গোমরা করে অন্যদিকে তাকিয়ে রইল। তা দেখে রেদন তার হাত থেকে মেডিসিন নিয়ে গাল চেপে ধরে মুখে পুরে দিয়ে পানির গ্লাস এগিয়ে দিল। অগত্যা মেডিসিন গিলে নিল। তার মনের অভিমান দূর হয়ে গেল। যে মানুষটা তার এত খেয়াল রাখে, ভালোবাসে, তার প্রতি অভিমান করে থাকা যায় না? তো সে অভিমানও করেনি, তবে অভিমানের ভান ধরেছে। শখের পুরুষটাকে পেছন পেছন ঘোরানোর ধান্দা আর কি। তখন হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগলো। সে ঘাড় ঘুরিয়ে রেদনের দিকে তাকিয়ে বলল, এত সহজে মেনে নিলেন কেন তাদের রিলেশনের কথা শুনে? রাগ করা উচিত ছিল আপনার। কার উপরে রাগ করতাম? ভাইয়া আর রিমি আপুর উপরে। তারা আমার কে? একজন বোন আর আরেকজন বন্ধু। তারা দুজনেই আমার আপনজন। তারা কষ্ট পেলে আমিও পেতাম। কথাটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আপনজন বলেই কি 7 খুন মাফ? আপনি কি কিছু লুকাচ্ছেন? তেমন কিছু না। রূপককে আমি ছোট থেকে চিনি। ছেলে, ভাই কিংবা বন্ধু হিসেবে সে দায়িত্ববান একজন মানুষ। নেশাভান করে না, খারাপ কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। দেখতে শুনতে ভালো, ভালো স্যালারির জব করে, ছিমছাম পরিবার। আর কি চাই? পাত্র হিসেবে সব দিক দিয়ে পারফেক্ট। মোদ্দা কথা, রিমি রূপককে ভালোবাসে। বোন ভালো একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তাকেই জীবনসঙ্গী হিসেবে চাই। ভাই হিসেবে আমার দায়িত্ব নয় কি তাদের 4 হাত এক করে দেওয়া? বন্ধু হলেই তো তাকে ভালো করে চিনি, জানি। এজন্য এই সিদ্ধান্ত নিয়েছি, খুব তাড়াতাড়ি তাদের অনুষ্ঠানটাও সেরে ফেলবো। পুরো কথা সম্পূর্ণ করে রেদন কুহুর দিকে তাকালো। কুহু মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়েছে, মনোমুগ্ধের মতো তার কথা শুনছে। এভাবে তাকাতে দেখে রেদন হেসে তার নাক টেনে দিল। কুহু ব্যথা পেয়ে কিছু বলার আগে সেখানে 2 পরিবারের সদস্যরা উপস্থিত হলো। গেস্টরা চলে গেছে, বাড়ি ফাঁকা। কাজের লোককে ডেকে রেদন চেয়ার এনে সবাইকে বসার ব্যবস্থা করে দিল। সবাই উপস্থিত এখানে, তাই বড়রা রূপক আর রিমির বিয়ের ডেট ঠিক করার আলোচনা শুরু করলো। এমন না ব্যাপারটা কেউ জানে না। রেদন আজ দুপুরে সবাইকে ডেকে এই কথা জানিয়েছে। আসলে সেও এই ঘটনা জানতো না, জেনেছে গতকাল। কাল দেশে ফেরার পথে রূপকের ফোন কুহুর কাছে ছিল। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল কুহু। তাকে ঘুমাতে দেখে রেদন ইয়ারফোন খুলে রূপকের ফোন হাতে নিতেই একটা মেসেজ আসে। এরপর হঠাৎই কিভাবে যেন সেটা অন হয়ে যায়। এরপরে দেখে রিমির আইডি সবার প্রথমে। সচরাচর তার সঙ্গে
বেশি কথা বলা হয় তার আইডি প্রথমে শো করে। কৌতূহলবশত সে ইনবক্সে ঢুকে বেশ কিছু মেসেজ দেখে। এরপর হোয়াটসঅ্যাপ করা তাদের কথোপকথন তার নজরে পড়ে। মেসেজের ধরন দেখে স্পষ্ট হয় অনেক কিছুই। প্রিয় বন্ধুর প্রেমালাপ খুঁটে খুঁটে পড়া গেলেও বোনের প্রেমালাপ পড়তে পারছিল না সে। ভীষণ অস্বস্তি হচ্ছিল তার। এবং আরেক দফা অবাক হয় যখন দেখে রিমি রিলেশনের প্রস্তাব দিয়েছে রূপককে। রূপক শুরুর দিকে রিমিকে অনেক বোঝায়, বকেও। পরে রূপকও যে দুর্বল হয়ে পড়ে তাদের মেসেজে তা বোঝা যায়। এসব দেখে রেদান আর কাউকে কিছু বলেনি, সরাসরি বোনকে জিজ্ঞেস করে এবং রিমিও অকপটে স্বীকার করে। এরপর রেদান বাবা মা সহ কুহু এবং ইস্পাতারা বেগমকে সরাসরি জানায়। যেখানে তারা দুজনকে চায় সেখানে কেউ আর দ্বিমত করেনি। সংসার করবে তারা, তাই তাদের পছন্দকেই প্রাধান্য দিয়েছে সবাই। সত্যি বলতে রেদানের সিদ্ধান্তে কেউ দ্বিমত পোষণ করার সাহস করেনি। বড়রা সিদ্ধান্ত নিলেন সামনের মাসের প্রথম সপ্তাহে রূপক আর রিমির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবেন। হাতে 20-25 দিন সময় বাকি। এমন আরও কিছু ব্যাপারে আলোচনা করা হলো। তখন নীলুফা ইয়াসমিন একটা প্রস্তাব রাখলেন। আমার এক ছেলে এক মেয়ে, ইসমত আরা আপারও তাই। ভাগ্যে ছিল বলে হয়তো এই বাড়ির মেয়ে ওই বাড়িতে যাচ্ছে, ওই বাড়ির মেয়ে এই বাড়িতে এসেছে। আমি ভাগ্য বিশ্বাসী, তাইও মেনেও নিয়েছি। আমরা বাবা মায়েরা চাই আমাদের সন্তানেরা যেন ভালো থাকে, সুখে থাকে। তবে এটা ঠিক, রিদওয়ান আর কুহুর বিয়েতে আমার মত ছিল। রিদওয়ান জোর করে বিয়েটা করেছে এবং সময়ের পক্ষিতে সব ঠিক হয়ে গেছে, কিন্তু রিদওয়ান আর কুহুর বিয়ে একদম সাদামাটা ভাবেই সম্পূর্ণ করা হয়েছে। তাই আমি চাই তাদের বিয়েটা আনুষ্ঠানিক এই সুযোগে সম্পূর্ণ করতে। আমাদের দুই পরিবারের দুই রাজকন্যা একই দিনে বউ সাজুক। রিদ চুপ কেন? কিছু বলার থাকলে বলো। নীলুফা ইয়াসমিন ওনার পুরো কথা শেষ করতে আতিকুর রহমান উক্ত কথাটি বললেন রেদনকে। রেদন পূর্বের মতোই নিশ্চুপ হয়ে বসে আছে, মূলত মন দিয়ে শুনছিল সবার কথা। কুহু আর রিমির অনুষ্ঠানে কে কী রঙের শাড়ি লেহেঙ্গা পরবে তা নিয়েও একচোট আলোচনা হয়ে গেছে। ঠিক হলো কোন পার্লার থেকে তাদের সাজাতে আসবে, কোনো কোম্পানির মেহেদি দিয়ে হাত রাঙাবে। মেয়েলি এসব আলোচনার মধ্যে পুরুষরা এতক্ষণ চুপই ছিল। তখন বাবার কথা শুনে রেদন একবার কুহুর দিকে তাকালো। মেয়েটা খুশিতে গদগদ করছে, চোখে মুখে উপচে পড়ছে অবাধ খুশি। এই মুহূর্তে গলা ফাটিয়ে চিৎকার করে নিজের খুশি পুরো পৃথিবীকে জানাতে চাইছে। ইচ্ছে করছে ধেই ধেই করে এক ছোট নেচে নিতে। কারণ আর 5টা মেয়ের মতো তারও ইচ্ছে ছিল লাল টুকটুকে শাড়ি পরে লাগে রাঙা বউ সাজবে, গা ভর্তি গয়না পরবে। বউ সেজে শখের পুরুষটাকে বরবেশে 2 চোখ ভরে দেখবে। সেই খুশি উদযাপন করতে কখনো হাসবে কখনো কাঁদবে, কিন্তু পরিস্থিতি তাকে বউ সাজার সুযোগই দেয়নি। দেখতে পারেনি পাগড়ি পরা বরের বেশে থাকা রেদনকে। কেমন লাগবে দেখতে? খুব সাদামাটাভাবেই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। শখের পুরুষকে পেলেও বউ সাজতে না পারার আফসোসটা তার রয়ে গেছে, অথচ আজ সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। ওদিকে আতিকুর রহমান ওনার জবাবের আশায় ছেলের দিকে তাকিয়ে আছে। তখন কুহু পাশ থেকে তার কোমরে একটা চিমটি কেটে বোঝালো কিছু একটা বলতে। চিমটিটা একটু জোরেই হয়ে গেছে, জ্বলে যাচ্ছে ওই জায়গাটা। সবার সামনে রেদন কুহুর চিমটি নীরবে হজম করে মৃদু হেসে জবাব দিল, আমি কি বলবো, আপনারা বড়রা যেটা ভালো মনে হয় করুন। তা বললে হয় নাকি? তুমি একদিকে বড় ছেলে, আবার আরেকদিকে এই বাড়ির একমাত্র জামাই। অবশ্যই তোমার মতের দাম আছে। কিসে ভালো হবে মন্দ হবে তা বলবে না তুমি? যেখানে 2 পরিবারের মানুষগুলোকে নিয়ে আমার পরিবার, যেখানে খুব ভালো করেই জানি তারা আমার ভালো বই মন্দ চাইবে না, সেখানে তাদের সিদ্ধান্ত বেস্ট অপশন হবে। তাই আলাদা করে কিছু বলার কারণ দেখছি না। আমার সিদ্ধান্ত অনেক সময় অনেকের মন মতোও হবে না, যেহেতু আমরা সবাই আলাদা আলাদা মানুষ। ছেলের এমন কড়া জবাব শুনে আতিকুর রহমান মুখ ভোতা করে বসে রইলেন। ছেলে যে ওনার উপর রেগে আছে উনি জানেন, কারণ দুপুরে ছেলের সঙ্গে ওনার একচোট ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণ রিমির জন্য উনি রূপকের চেয়ে আরও ভালো পাত্র চাচ্ছিলেন, সময় নিয়ে তা খুঁজতে চাচ্ছিলেন। রূপক যে ভালো নয় তাও নয়, তবে নিজের মেয়ের জন্য সব সময় নিয়ে আরও ভালো কাউকে খোঁজা বাবা হিসেবে ওনার গুরু দায়িত্ব। কিন্তু রেদনের কথা, রূপকই রিমির জন্য বেস্ট কেউ। বন্ধুর সাপোর্ট করাতে ওনার খুব রাগ হচ্ছিল। এক সম্পর্কের মধ্যে বারংবার অন্য সম্পর্কের জোড়াতালি দেওয়াটা ওনার পছন্দ হচ্ছিল না, কারণ এতে সম্পর্ক নষ্ট হওয়ার চান্স বেড়ে যায়। রূপক বন্ধু ছিল, এরপর হলো বউয়ের বড় ভাইয়ের সম্বন্ধী। বন্ধুকে আগে সেসব কথা শেয়ার করা যেত, সম্বন্ধীকে সেসব কথা শেয়ার করতে পারবে না, বরং এক প্রকার অস্বস্তি কাজ করবে। আবার সম্বন্ধী যখন বোন জামাই হবে তখন তাদের মধ্যে আরেক ধাপ দূরত্ব সৃষ্টি হবে। কিছু বলতে গেলে অথবা করতে গেলে 10 বার ভাবতে হবে, মাথাতে রাখতে হবে বাড়ির জামাইকে কোনোভাবে চটানো যাবে না, এতে বোনের সংসারে অশান্তি হবে। তো এই কথাগুলো উনি ছেলেকে আর বোঝাতে পারলেন না।
ছেলে এক প্রকার জেদ করে এসব আয়োজন করেছে। নিজ উদ্যোগে সবাইকে জানিয়ে রূপকার রিমির এঙ্গেজমেন্টের ব্যবস্থা করেছে। এমনকি ছেলেটা এমন গোয়ার প্রকৃতির যে যাদের এঙ্গেজমেন্ট তাদেরকে বাদে সবাইকে জানিয়েছে। বেচারা রিমি আর রূপক আকস্মিক সারপ্রাইজের শকড। ছেলেটা আগেও এমন মর্জি মতো চলতো, এখনও তাই। তার যেটা ভালো মনে হবে সেটাই করবে। এদিকে বাবা ছেলের নীরব অভিমান খুব সহজেই ধরে ফেললেন নীলুফা ইয়াসমিন। ইসমাতারা এবং কুহুর বাবাও বুঝলেন কিছু একটা হয়েছে, নয়তো হৃদন্তে এভাবে কথা বলার ছেলে না। এদিকে রূপক যেমন খুঁতখুঁতে করতে লাগলো যে তার আর রিমির সম্পর্কের কথা জানার পথে কোনো ঝামেলা হয়েছে কিনা তা নিয়ে। সবাই ভিতর ভিতর উদ্বিগ্ন। আর এই ব্যাপারটা খেয়াল করে নীলুফা ইয়াসমিন ছেলের দিকে ঘুরে বেশ গুছিয়ে বললেন, আমরা চাচ্ছি রূপক আর রিমির সঙ্গে তোমাদের অনুষ্ঠানটাও সারতে। সুইজারল্যান্ড থাকাকালীন বিয়ের সময় কুহুর বাবা মা থাকতে পারেনি, একমাত্র মেয়ের বিয়ে, অথচ বাবা মা সশরীরে উপস্থিত থাকতে না পারাটা খুব কষ্টদায়ক। এবার অনুষ্ঠান করলে ওনারাও খুব খুশি হবেন। জামাই হিসেবে তোমার দায়িত্ব ওনাদের মন বুঝে চলা, তাই না? আমরা তাহলে 2 কাপলের বিয়ের আয়োজন করি, এতে আনন্দটাও দ্বিগুণ হবে। মায়ের কথা শুনে রেদন কোনো জবাব দিল না, বরং রিমি আর কুহুকে বলল ফ্রেশ হয়ে নিতে, অনেক রাত হয়েছে। তারা দুজনেই বুঝলো কিছু গুরুত্বপূর্ণ আলাপ করবে বড়রা, এসব আলোচনায় তাদের রাখবে না। এমন ইঙ্গিত বুঝে অগত্যা উঠে চলে গেল তারা। ওরা যেতে এবার রেদন সরাসরি কথা তুলল, আমি আমার 2 পরিবারকেই বলছি, কথাগুলো পজিটিভভাবে ভেবে এরপর সিদ্ধান্ত নেবেন আপনারা। কথা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করতে চাচ্ছেন, খুবই ভালো কথা। আল্লাহ দিলে আমাদের 2 পরিবারই যথেষ্ট সচ্ছল। 2 বিয়ের অনুষ্ঠান একসাথে করার সামর্থ্য আমার 2 পরিবারেরই আছে। কিন্তু এসব করার আগে সবাইকে মনে রাখতে হবে কুহুর কথাটা। সে কিন্তু পুরোপুরি সুস্থ নয়, বলতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠান করুন, যার যা ইচ্ছে করুন, আমার বাধা নেই, কিন্তু কুহু আমার নজরের আড়াল যেন না হয়, এমন সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানের আগ মুহূর্তে আমরা আলাদা থাকব, 2জন 2 বাসায় থাকব। এমনকি বিয়ের আগে কথা বলা বা মুখ দেখা দেখিও বারণ। এসবে আমি পক্ষপাতী নই। তারপরেও যদি নিয়মের দোহাই দিয়ে এসব করতেই হয় তাহলে আমাদের ব্যাপারটা স্কিপ করাই ভালো। রূপক আর রিমি বিয়েই জাঁকজমকভাবে সম্পূর্ণ করা হোক। আমাদের বিয়ে যখন হয়েই গেছে, অনুষ্ঠান যে করতেই হবে এর কোনো মানে নেই। আমি আমার সিদ্ধান্ত জানালাম, এবার আপনারা যে যেটা ভালো মনে করেন করতে পারেন। আমার কথাটা দৃষ্টিকটু লাগলেও আমার কিছু করার নেই। এর কারণও কুহু। এই অবধি এসে আমার সমস্ত কষ্টকে তো বৃথা হতে দিতে পারি না। আশা করি সবাই বুঝেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। রেদনের কথা শুনে এবার সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। তবে তার কথাটা যুক্তিযুক্ত। অনুষ্ঠান করিয়ে হেদিয়ে মরলে হবে না। যে বিপদ থেকে মেয়েটা সেরে উঠেছে সেদিকেও নজর দিতে হবে। আরেকটা কথা না বললেই না, রেদনের মতো কেউ এই কুহুর দিকে নজর রাখতে পারবে না। একে তো বিয়ে বাড়ি, তার উপরে হাজার রকমের ব্যস্ততা। তাছাড়া রেদন যে শুধু টাইম টু টাইম কুহুকে মেডিসিনই খাওয়ায় তা নয়, কুহুকে নিয়মিত ব্যায়ামও করায়, যে ম্যাম ব্রেন সচল রাখে। তার মুড কিসে ভালো হয় সেদিকে খুব খেয়াল রাখে রেদন। এমনকি সে কুহুকে একা থাকতেও দেয় না। সে একা থাকলেই কুহু ভাবনা জগতে ডুবে যায়, ভুল ভাবনায় নিজেকে বন্দি করে ফেলে। তখন তার পাগলামি বেড়ে যায়। আর রেদনকে ছাড়া কুহু কারো কথাই শুনবে না। দেখা যাবে অনুষ্ঠানের ঝামেলা 2-4 বেলার মেডিসিনও মিস করবে, যেটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই না। তাহলে এখন উপায়, অনুষ্ঠান করলে সবার কাজের ব্যস্ততা বাড়বে, গেস্ট আসবে, তাদের আপ্যায়ন করতে হবে, কাজের শেষ থাকবে না। এর মধ্যে আলাদাভাবে কুহুকে সময় দিবে। মনে মনে এমন নানান কথা চিন্তা করলো সবাই, কিন্তু কেউ কোনো সমাধান খুঁজে পেল না। তখন ইসমাতারা বেগম বললেন, তাহলে রূপকের বিয়েতে কুহু আমার বাসায় যাবে না, ভাইয়ের বিয়েতে বোন উপস্থিত থাকবে না, তা কি করে হয়? তাই তো, কুহুকে ছাড়া কিভাবে কি হবে? রূপক মাটির দিকে তাকিয়ে কিছু ভাবছে। কুহু না থাকলে সে অনুষ্ঠানই করবে না, একটাই বোন তার। রেদন যত যাই বলুক, বোনকে ছাড়া সে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেবেই না। প্রয়োজনে সব বাতিল করা হবে। তারাও সাদামাটাভাবে বিয়ে করবে। অনুষ্ঠান না করলে বিয়েই হবে না এমনটাও না। নিজের মনের কথা রূপক সত্যি সত্যি চট করে বলে বসলো, তাহলে অনুষ্ঠানের দরকার নেই, এখনই কাজী ডাক, পারিবারিকভাবে বিয়ে করে বউ নিয়ে চলে যাই। যে অনুষ্ঠানে আমার বোন থাকবে না সেই অনুষ্ঠানের মানে হয় না। কিন্তু আমার বোনকে তো আমি এভাবে যেতে দিব না। আমি দিতে পারলে তুই দিতে পারবি না কেন? কুহু তো আমার একমাত্র বোন। রিমি তোর কাছে যতটা আদুরে, কুহু আমার কাছে ততটাই আদরের। রিমির থেকেও সাদামাটা আয়োজনে কুহুর তোর হাতে তুলে দিয়েছি আমি, তখন আমার খারাপ লাগেনি। আমি যখন তা পেরেছি তুইও পারবি।
উল্টো প্যাচ মারিস না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। কোনো বোঝাবুঝি হবে না। এখন হয় অনুষ্ঠানে রাজি হবি, আর নয়তো কাজী রেখে ঘরোয়াভাবে আমাদের বিয়েটাও দিবি। যদি একটাতেও রাজি না হোস তাহলে আমার বোন আমি নিয়ে যাব। তোর বোন আমার বউ, আমার বউয়ের ব্যাপারে আমি কোনো ছাড় দেব না, তাই বলছি কথা বাড়াস না। তোর বউ আমার বোন, আমার বোন আমার বিয়েতে যদি না থাকে তাহলে আমি বিয়ের অনুষ্ঠানই করব না, তাই বলছি কথা বাড়াস না। ওদের দুই বন্ধুর এমন মতবিরোধ দেখে বাকিরা বিরক্ত হলেন। বোন বউ করে এরাই পাগল হয়ে গেছে, অথচ একবারও ভাবছে না তাদের বোন বউরাই অনুষ্ঠানের জন্য প্রহর গুনতে শুরু করেছে। কি করে সাজবে তা নিয়েও আলোচনা হয়ে গেছে। এখন যদি অনুষ্ঠান না হয় তাহলে ওরা দুজনেই কষ্ট পাবে। আতিকুল রহমান ধমকে এবার দুজনকেই থামালেন, কিন্তু তারা দুজনেই নিজেদের সিদ্ধান্তে অনড় দেখে কেউ আর কোনো সমাধান পেলেন না। কিছুক্ষণ এভাবে কেটে গেল। একটু পরে রেদন বলল, এক কাজ করা যাক, একটা রিসোর্ট বুক করে ফেলি, সেখানে আমরা সবাই থাকবো এবং সেখানেই যাবতীয় অনুষ্ঠানটা সম্পূর্ণ করা যাবে। এতে কারোরই আর এই বাড়ি ওই বাড়ি যাওয়ার আসার ঝামেলা থাকবে না, শুধু সময় মতো গেস্টদের লিস্ট দিয়ে দিলেই হবে। রেদনের সিদ্ধান্তটা সবারই পছন্দ হলো। বড়রাও রাজি হলো এবং দেখে শুনে একটা রিসোর্ট বুক করার দায়িত্ব দেওয়া হলো রেদনকে। এরপর আলোচনার সমাপ্তি ঘটিয়ে বড়রা বাসার দিকে চলে গেল। আজ রূপকরা আজ এখানেই থাকবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, তাই বড়রা যার যার বরাদ্দকৃত রুমে শুতে চলে গেলেন। তবে সবাই গেলেও দুই বন্ধু বসে আছে, দুজনের দৃষ্টি যৌবনবতী চাঁদের দিকে। চাঁদ একটাই, অথচ তাদের ভাবনাও আলাদা, ভাবনার মানুষ আলাদা। রূপক বেশ কিছুক্ষণ নিজের ভাবনায় বুথ থেকে বলল, কখনো ভেবেছিলি কুকুকে এতটা ভালোবেসে ফেলবি? ভালোবাসি না আমি কাউকে। এই জন্যই বুঝি এসব যুক্তি দিয়ে চোখের আড়াল করা থেকে থামলি। আপনি তো পণ্ডিত, সব বুঝে গেছেন। বুঝলাম বলেই তো তোর সঙ্গে লেগে কৌশলে বড়দের রাজি করালাম। আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু আমাকে ভালোবাসি। ও আচ্ছা আচ্ছা, তোকে ভালোবাসি, তোর সঙ্গে কুহু জড়িয়ে গেছে, অর্থাৎ তুই কুহুকেই ভালোবাসি। খুব যুক্তিবিদ হয়ে গেছেন। একথা বলে রেদন হেসে ফেলল। এছাড়া সত্যি সত্যি বড়রা এমন সিদ্ধান্ত নিত, বিয়ের পর তারাও এক রাতও আলাদা থাকেনি। আলাদা থাকার কথা ভাবলেই কেন যেন দম বন্ধ হয়ে আসে। একথা তো বড়দের বলা যায় না যে বউয়ের বিরহে পাগল হয়ে যাব, প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছি আমি, কেউ আমার বউকে আলাদা করো না, যদি করো তবে বউ তুলে আনতে পিছপা হব না আমি, বিয়ে করা বউকে নিয়ে পালাবো আমি। ভদ্রসভ্য ছেলের মুখে এসব কথা কেউ সহ্য করতে পারবে না, তো একটু কৌশল খাটালে হতো। এতে অনুষ্ঠানও হবে, আবার বউটাও তার চোখের সামনেই থাকবে। রেদনকে হাসতে দেখে রূপক হো হো করে হেসে ফেলল। তবে বোন জড়িয়ে আছে দেখে বেকাপ্পা কোনো কথা বলতে পারল না। এদিকে রেদনও তাই। তবে রেদন বলল,